বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অভিভাবকবৃন্দ আপনারাও সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আমরা মূলত এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কথা বলার জন্য অনলাইনে আসছি। অর্থাৎ এবছর 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, একই সাথে যারা বিগত 2 বছর আগে অর্থাৎ 23 এবং 24 সালে পরীক্ষা দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে কি করব এই বিষয়টা নিয়ে আমাদের ডিসিশন নেওয়াটা একটা কঠিন হয়ে পড়ে অনেক সময়, কারণ এই ডিসিশনটা আমাদের জীবনের অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন। তো যারা এসএসসি পরীক্ষা এবছর দিয়েছে তারা হয়তোবা অনেকেই রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। আর যারা 2 বছর আগে 1 বছর আগে পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই কোনো না কোনো জায়গায় ভর্তি হয়ে গেছে। তো যারা ভর্তি হয়ে গেছে তারা তো গেছেই, তো তাদের জন্য মূলত কিছু কথা বলবো, এই জন্য যে আমাদের ভর্তি চেঞ্জ করারও তো অপশন থাকে। যদি কেউ মনে করে যে আমার ভর্তিটা আসলে এই জায়গায় বা এই প্ল্যাটফর্মে বা এই সিস্টেমে হওয়াটা ঠিক হয়নি, আমার মনে হয় এটা হলে বেটার হইতো। তো যদি কেউ সেরকম চেঞ্জ করতে চায় তাদের জন্য ভিডিও শেষ দিকে কিছু কথা আমরা বলবো। তো শুরুতেই আমরা বলবো এই বছর অর্থাৎ 2025 সালে যারা এসএসসি ভোকেশনাল দাখিল অর্থাৎ বিভিন্ন বোর্ড থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা এবছর এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হয়েছে, তো সবাই আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, সবাই আশা করি যে ভালো একটা রেজাল্ট পাবে। তো আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এসএসসির পরে আমাদের সাধারণত দুইটা অপশন থাকে, একটা হচ্ছে এইচএসসি করা আর একটা হচ্ছে সরাসরি এসএসসির পরেই যে প্রফেশনাল কোর্সগুলো আমাদের আছে, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার অনেকগুলো ডিপার্টমেন্ট, একই সাথে আছে ডিপ্লোমা টেক্সটাইল, আছে মেরিন শিপ বিল্ডিং, আছে আমাদের গার্মেন্টস, এই টাইপের অনেক ডিপার্টমেন্ট যেগুলোকে এক কথায় আমরা পলিটেকনিক বলি। একই সাথে আছে কৃষি ডিপ্লোমা, আছে নার্সিং, আছে নার্সিং ডিপ্লোমা, আছে এরকম মেডিকেল সাইডেও বেশ কিছু ডিপ্লোমা কোর্স আছে। তো ইন্টারমিডিয়েট নিয়ে আমরা বেশি কথা বলবো না, কারণ ইন্টারমিডিয়েট একটা বড় প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে সাধারণত আমাদের গ্রামের মানুষ বা সবাই কম বেশি আমরা জানি। তো আমি মূলত কথাটা বলবো এসএসসির পরেই যারা প্রফেশনাল কোর্স অর্থাৎ ডিপ্লোমা বা এই টাইপের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোই ভর্তি হতে চায়, যেটা 4 বছরের বা 3 বছরের কোর্স করেই সে একটা ভালো মানের কর্মক্ষেত্রে, সেটা দেশে হোক অথবা বিদেশে হোক, আপনার গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরে হোক, যেতে চায় বা যেতে পারে, সেই ধরনের স্টুডেন্টদের নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতেই আমি পলিটেকনিক নিয়ে কিছু কথা বলবো। পলিটেকনিক হচ্ছে বাংলাদেশ বা সারা বিশ্বে ইঞ্জিনিয়ারিং এর একটা মিড লেভেল প্রতিষ্ঠান, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। অর্থাৎ এসএসসি পাশের পরেই এই প্রতিষ্ঠানগুলোতে 4 বছরের একটা কোর্স করানো হয়, যেই কোর্সটা শেষ করলে সে যে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করতে পারে। 10ম গ্রেডের একটা চাকরি। তোমরা অনেক সময় দেখে থাকবে যে এইচএসসি করে অনার্স করে মাস্টার্স করে অনেক শিক্ষার্থী আন্দোলন করে বা দাবি দাওয়া করে যে আমরা অনার্স করে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে সরাসরি ডিপ্লোমা না করে তারা দেখা যায় যে 10ম গ্রেডের চাকরিতে আবেদন করতে পারে না, অথচ ডিপ্লোমারা 10ম গ্রেডে আবেদন করতে পারে। তারা 10ম গ্রেড আবেদন করতে পারে না এর মানে যে তারা মানে নবমে পারে না তা না, তার থেকে উচ্চতর গ্রেডে পারে, 10মের উপরে অর্থাৎ 9ম গ্রেডে করতে পারে। কিন্তু একমাত্র 10ম গ্রেডের জবটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রায় সকল জায়গায় 10ম গ্রেডের জবটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে শুধু তারাই আবেদন করতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে যদি কেউ আরো উচ্চতর ডিগ্রি বিএসসি এমএসসি পিএইচডি যাই করে, সেক্ষেত্রে সমস্যা হয় না, সে 10ম গ্রেড 9ম গ্রেড সব গ্রেডই আবেদন করতে পারে। তো এই যে একটা জায়গা, এই জায়গাটা কিন্তু অনেকেই জানে না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরেই শুধু এই 10ম গ্রেডগুলোয় আবেদন করা যায়। অন্যথায় আমি যদি ইন্টারমিডিয়েট করেও বিএসসি ইঞ্জিনিয়ারিং করি, সেটা যে কোনো ভার্সিটি থেকে, প্রাইভেট হোক পাবলিক হোক, সেক্ষেত্রে কিন্তু আমার 9ম গ্রেডের হয়তো বা সুযোগ আছে, কিন্তু 10ম গ্রেডে পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগটা থাকে না। তো এখানে এটাই হচ্ছে বড় একটা পজিটিভ দিক যে পলিটেকনিকে এখনো অনেকেই জানে না পলিটেকনিক সম্পর্কে, যার জন্য দেখা যায় যে অনেক স্টুডেন্ট পলিটেকনিকে ভর্তি হয় না, বা অনেকে জানলেও ওইভাবে জানে না, বা অনেকে একটু
এটাকে এখনো নর্মাল কিছু মনে করে, অনেকে ইন্টার করাটাকে বেটার মনে করে। তো সেটা যার যা মনে করাটা তো একান্ত তার বিষয়। তো তথ্যের গ্যাপ থাকলে আসলে অনেক সময় ভুল ডিসিশন হতে পারে, সেই জন্যই আমার এই ভিডিওটা। তো ডিপ্লোমা বা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট নিয়ে আমি হয়তো বা নেক্সট আরেকটা ভিডিও দেব, যে কোন ডিপার্টমেন্টে কি পড়ানো হয় বা কোনটা পড়লে কি হবে। তো আমি যেটা আজকে সংক্ষেপে বলতে চাই সেটা হলো যে এইচএসসি একটা বড় কোর্স। এই কোর্সে দেখা যায় যে এসএসসি তে অনেকে ভালো করেও এইচএসসি তে গিয়ে খুব একটা ভালো করতে পারে না। আমি তো দেখছি অনেক ভালো স্টুডেন্ট এসএসসি তে প্লাস পাইছে, কিন্তু এইচএসসি তে গিয়ে সে ডিরেক্ট কোনো এক সাবজেক্টে খারাপ করছে, ফেল করছে, এরকমও হয়। তো যারা খুব ভালো স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তাদের জন্য তো আসলে ইন্টার করে 4 বছরের, 2 বছর ইন্টার করে 4 বছরের বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়া বেটার হবে। বা মেডিকেল যারা চয়েস করে তো মেডিকেলে চলেই যাবে। তো আমি বলবো যাদের আসলে ক্যাপাসিটি অত বেশি নাই, ইন্টার করে সে সিওরিটি তো কেউই দিতে পারে না, তো পড়ার যে স্পিড, অনেক বেশি পড়াশোনা করার ধৈর্য নাই, ফ্যামিলির আর্থিক সাপোর্ট অতটা ভালো নাই, মেধা কোয়ালিটি খুব বেশি ভালো নাই, মোটামুটি এভারেজ স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট হলেও যারা খুব দ্রুত সময়ে একটা ভালো জবে ঢুকতে চায় 10ম গ্রেডের, তাদের জন্য আমি মনে করি পলিটেকনিক চয়েস করা বা ডিপ্লোমা কোর্সগুলো চয়েস করা খুব ভালো একটা ডিসিশন হতে পারে বর্তমান সময়ে। বর্তমান বিশ্বে যেহেতু টেকনিক্যাল বিশ্ব, সবকিছু এখন তোমার প্রযুক্তির উপরে নির্ভরশীল, সামনে দিন দিন আরো সেই প্রযুক্তির দিকে মানুষ যাচ্ছে। তো সেইখানে জেনারেল শিক্ষাটাকে অন্তত আমরা একদম বাদ তো দেওয়া যাবে না, জেনারেল শিক্ষা থেকে কিছুটা আমরা মুখ ফিরিয়ে টেকনিক্যালের দিকে আমাদের আসতে হবে, নইলে পুরো জাতি বিপদগামী হয়ে যাবে। আমাদের টেকনিক্যাল এডুকেশনে যদি আমরা বেশি শিক্ষিত জনগণ তৈরি করতে না পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক বলো, প্রযুক্তিগত ডেভেলপমেন্ট কোনো কিছু হবে না। আমরা খেয়াল করলে দেখতে পারি যে বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো যারা অর্থনৈতিকভাবে বা বিভিন্ন দিক থেকে উন্নত, তারা অবশ্যই টেকনিক্যাল এডুকেশন বা প্রফেশনাল শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং শিক্ষা বা প্রকৌশল শিক্ষা আমরা যেটাই বলি, এই শিক্ষায় তাদের শিক্ষার হার অনেক বেশি। তো পলিটেকনিকে যারা ভর্তি হতে চাও তাদের নিয়ে আমি কন্টিনিউয়াসলি কথা বলবো। তো আজকে বলবো যারা পলিটেকনিক গুলোই ভর্তি হতে চাও বা ডিপ্লোমা কোর্সে, পলিটেকনিক হোক, টেক্সটাইল হোক, বা নার্সিং বা এই টাইপের মেডিকেল, মিডওয়াইফারি অনেক কোর্স আছে, এগুলো যারা ভর্তি হতে চাও তারা অলরেডি সবাই জেনে গেছো যে এবছর আর সেই জিপিএ পদ্ধতিতে থাকছে না। পলিটেকনিক তথা কারিগরি বোর্ড বা টেকনিক্যাল বোর্ড এই বছর থেকে ভর্তি পদ্ধতিটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ে যাচাই করে তারপরে ভর্তি করাবে, এই ডিসিশন নিয়েছে। তো যেহেতু ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে, তাহলে ভর্তি পরীক্ষায় তোমার একটা ভালো স্কোর করতে হবে, যার জন্য তোমার একটা ভালো প্রস্তুতির দরকার। আর ভর্তি পরীক্ষা করার নেয়ার ডিসিশনটা খুব একটা ভালো ডিসিশন আমরা মনে করি। আমরা যারা এই টেকনিক্যাল এডুকেশনের সাথে জড়িত বা টেকনিক্যাল এডুকেশন নিয়ে কাজ করি, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি যে এডমিশন ছাড়া অনেক স্টুডেন্ট খুব সেখানে তার অনেক ঘাটতি আছে। এসএসসি লেভেলে জানি না আমরা যে কেমনে সে এ প্লাস পেয়ে আসছে বা এ প্লাসের কাছাকাছি একটা রেজাল্ট নিয়ে আসে, আসলে দেখা যায় যে আমাদের এই ক্লাসগুলোতে আসলে তারা তেমন কিছুই বুঝতে পারে না, লস খায়, ইয়ার লস খায়, প্রতি সেমিস্টারে 2-4 সাবজেক্ট রেফার্ড খায়, এরকম হয়। তো এটা আমরা মনে করি যে কিছুটা কমবে যদি এই যাচাই বাছাই করে পলিটেকনিকে ভর্তি করানো যায়। একই সাথে শিক্ষার্থীরা এই সময়টা এসএসসি পরীক্ষা থেকে পলিটেকনিক হোক আর ইন্টারমিডিয়েট কলেজ হোক, সেখানে ক্লাস হওয়া পর্যন্ত দেখা যায় যে প্রায় 6 মাস, 1 বছর বা এরকম কাছাকাছি একটা সময় গ্যাপ থাকে। তো এই সময়টা যদি কোনো স্টুডেন্ট একটা কোচিং এর সাথে অ্যাড থাকে, অর্থাৎ তার সামনে একটা পরীক্ষা আছে, এটা যদি তার মাথায় থাকে, তাহলে সে দেখা যাবে যে পড়াশোনাটা কন্টিনিউ করবে। অন্যথায় দেখা যাবে যে সে পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাবে, সে মোবাইলে গেমস বা অন্য কোনো কিছুতে আসক্ত হয়ে যাবে, যেটা পরবর্তীতে তার পড়াশোনায় মন নিয়ে আসাটা কঠিন হয়ে যায়। এটাই বেশি প্রবলেম হয়তো আমাদের বিশেষ করে করোনার পর থেকে পলিটেকনিক গুলোয় দেখা যায় যে ক্লাস শুরু হতে হতে শিক্ষার্থীদের অনেক দিন সময় লাগে, সে ভর্তি হওয়ার পরে দেখা যায় যে অনেক দিন বসে থাকে। এই সময়টায় তার মাথায় যা ছিল অর্থাৎ এসএসসিতে যা শিখেছে সেটাও দেখা যায় যে সে আস্তে আস্তে ভুলে যায়। এই জন্য এইবারে যে ডিসিশনটা কারিগরি শিক্ষা বোর্ড বা কারিগরি অধিদপ্তর বা মিনিস্ট্রি অফ এডুকেশন নিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই।
খুব ভালো একটা ডিসিশন, সময় উপযোগী ডিসিশন নিয়েছে। আমরা যাচাই বাছাই করে শিক্ষার্থী নিতে পারবো এবং একই মানের শিক্ষার্থী, মোটামুটি কাছাকাছি মানের শিক্ষার্থী আসলে পড়াতেও টিচারদের সুবিধা হয়। কারণ দেখা যায় যে কোনো একটা কোর্স টিচার যখন ক্লাসে লেকচার দিতে যায়, সে দেখা যায় যে একটা স্টুডেন্ট খুব ভালো রেসপন্স করতেছে, ভালো বুঝতেছে, আর একটা স্টুডেন্ট কিছুই বুঝতেছে না। তো সেই ক্ষেত্রে টিচারের পড়াতেও দেখা যায় যে খুব একটা ঝামেলায় পড়তে হয়, এবং ভালো স্টুডেন্ট যারা, তারা দেখা যায় যে ওই দুর্বল স্টুডেন্টদের কারণে তাদের আসলে শেখার যে মান হওয়া উচিত বা যেভাবে তাদের এটা হওয়া উচিত সেটা হয়ে ওঠে না, কারণ টিচারের তো সব স্টুডেন্টের দিকে খেয়াল করতে হয়। তো এই জায়গাটা থেকে আমরা মনে করি যে এবছর যদি ভালো মানের একটা এডমিশন হয়, তাহলে আমাদের কোর্স, আমাদের স্টুডেন্টরা আমরা ভালো পাবো, পলিটেকনিক গুলো ভালো স্টুডেন্ট পাবে। তো এই পরীক্ষার জন্য যারা চিন্তা করছো অলরেডি যে পলিটেকনিকে ভর্তি হবা, অনেকে জানো যে পলিটেকনিক কি বা কিভাবে পড়ে, অনেকের ভাই ব্রাদার আছে। আমিও মাঝে মধ্যে এ ধরনের ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করব। আর যারা অলরেডি ডিসিশন নিয়েছো যে আমি পলিটেকনিকেই ভর্তি হব, আমি মনে করি তারা খুব ভালো একটা ডিসিশন নিয়েছো। আর তারা যেহেতু পরীক্ষা হবে, আমি মনে করি এখন থেকে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর প্রস্তুতি নেওয়ার জন্য তোমার একটা অবশ্যই গাইডলাইন দরকার, কিভাবে পড়তে হবে, কোনটা পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, এগুলো বোঝার জন্য একটা গাইডলাইন দরকার। আর সেই গাইডলাইন গুলো দেওয়ার জন্য আমরা বগুড়ায় বা দেশের বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো শাখা নিয়ে আমরা একটা কোচিং চালু করেছি। শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে বা তাদের চাওয়ার উপরে আমরা একটা এডমিশন কোচিং, প্রাইম পলিটেকনিক এডমিশন কোচিং বা প্রাইম ডিপ্লোমা এডমিশন কোচিং নামে একটা কোচিং দিয়েছি, যেটার শাখা সারা বাংলাদেশের বিভিন্ন শহরে, যেমন বগুড়া, ঢাকা, জয়পুরহাট, তারপরে সিলেট, বরিশাল, বিভিন্ন জায়গায় তোমরা পড়তে পারবা। একই সাথে অনলাইনেও আমরা কোর্স রেখেছি। তো যাদের ইচ্ছা আছে পলিটেকনিক এডমিশনের জন্য কোচিং করবা, তারা আমাদের সাথে আমাদের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারো। একই সাথে আমাদের যোগাযোগের যে ঠিকানাগুলো আছে, আমাদের যে কোচিং গুলোর অ্যাড্রেস গুলো দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের সহযোগিতা লাগলে তোমরা জানালে, আমরা কমেন্টসে বা ফোনে জানালে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমি বলবো শেষ একটা কথাই যে আমাদের প্রাইম পলিটেকনিক কোচিং বা ডিপ্লোমা কোচিং এই তুমি ভর্তি হও এরকমটা বলবো না। তোমার খোঁজ খবর নাও, যেখানে ভালো লাগবে, যেটা মনে হবে বেটার, সেখানেই ভর্তি হও। তবে আমি বলবো যে এই সময়টা তুমি কাজে লাগাও, বসে থেকো না এবং অযথা কোনো কাজের মধ্যেও থেকো না। এই সময় যারা পলিটেকনিকে ভর্তি হবে তাদের জন্য পলিটেকনিকের এডমিশন নিয়ে পড়াশোনা করাটাই বেটার, কারণ পলিটেকনিকে চান্স পাওয়াটা ইজি হলেও ভালো একটা ডিপার্টমেন্ট, ভালো একটা পলিটেকনিকে চান্স পাওয়া কিন্তু একদম ইজি নয়, একদম ইজি হবে না। ভালো ডিপার্টমেন্টে চান্স না পেলে দেখা যাবে যে তোমার চাকরি পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ সব ডিপার্টমেন্টে, ভালো খারাপ ডিপার্টমেন্ট আমি বলবো না, সব ডিপার্টমেন্টই ভালো। তবে যেই ডিপার্টমেন্টগুলোর জবের সেক্টর বেশি, সেই ডিপার্টমেন্টগুলো চুজ করলে তোমার জব পাওয়াটা ইজি হবে। সব ডিপার্টমেন্টে কিন্তু জবের সার্কুলার একরকম হয় না, গভর্নমেন্ট এবং প্রাইভেট যেটাই বলো, কিছু ডিপার্টমেন্ট আছে দুই সাইডেই ভালো, তাদের জবের অফার থাকে বা জব ফ্যাসিলিটিস আছে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। আমাদের থেকে কিন্তু মানে পলিটেকনিক থেকে এখন প্রচুর ডিপ্লোমা গ্রাজুয়েট তারা পড়ার জন্য বাইরে যাচ্ছে, জবের জন্য বাইরে যাচ্ছে। আর দেশের ভিতরে তো সারা বাংলাদেশে সব জায়গায় ইঞ্জিনিয়ারিং সেক্টর তো আছেই, সেটা বিদ্যুৎ হোক, তোমার এই রোডস অ্যান্ড হাইওয়ে হোক, বা বিভিন্ন সেক্টরে, সব সেক্টরে আসলে ইঞ্জিনিয়ার ছাড়া তো কোনো কিছু চলে না। আর একটা কথা শেষে বলবো যে আসলে তোমার গোল হওয়া উচিত ইঞ্জিনিয়ার হওয়া, কারণ একমাত্র ইঞ্জিনিয়াররা হচ্ছে যে দেশ তথা জাতির ডেভেলপমেন্টের জন্য কাজ করে। একটা গল্প এরকম তোমরা অনেকেই শুনেছো যে ডাক্তার হোক, লয়ার হোক, পুলিশ অফিসার হোক, একজন আমলা বা তোমার প্রশাসন ক্যাডার হোক, এদের সবারই দেখা যায় যে মানুষ বিপদে থাকলে তাদের ইনকাম বাড়ে, সেজন্য তারা, এটা আর কি গল্প বলতেছি আমি জাস্ট, ধরো যে একজন লয়ার, সে চিন্তা করে মানুষের মধ্যে গ্যাঞ্জাম হলে আমার ক্লায়েন্ট বাড়বে, এরকম চিন্তাটা হতে পারে। আসলে যে ভালো মানুষ বা যে স্রষ্টায় বিশ্বাসী, সে তো এরকম চিন্তা করবে না, সে তো আসলে আল্লাহর উপরে ডিপেন্ড করবে। একইভাবে একজন ডাক্তার, সে চিন্তা করতে পারে যে আমার মানুষ বেশি রোগী হলে আমার ক্লায়েন্ট বাড়বে, আমার ইনকাম বাড়বে। আসলে এটা একটা গল্প বললাম। তো এরকম যদি হয়, তো দেখো একমাত্র প্রকৌশলী বা ইঞ্জিনিয়াররা, তার কিন্তু এরকম ভাবতে হয় না। সে ভাববে কি, সব মানুষ ধনী হয়ে যাক, সব মানুষ ভালো থাকুক, তাইলেই তারা বেশি বেশি প্রযুক্তি পণ্য কিনবে। যেমন তুমি এখন এই ভিডিওটা যে মোবাইল থেকে দেখতেছো, এই মোবাইলটা একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী তৈরি করছে।
তো এই মোবাইলটা কিনতে হলে তোমার কি অবশ্যই টাকা দরকার, অর্থ দরকার। তো এই মোবাইলটা যখন সেল হবে বেশি, তখন প্রকৌশলীর বেশি ইনকাম হবে, এটাই তো স্বাভাবিক। তো কখন বেশি এটা সেল হবে? যখন সব মানুষের ইনকাম ভালো থাকবে, আর্নিং ভালো থাকবে, অর্থাৎ সব মানুষ ভালো থাকবে, তখনই এই মোবাইলটা বা ল্যাপটপটা অথবা তুমি যে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ভিডিওটা দেখছো সেটা তৈরি করতে বা সেটা কিনতে তোমার যে অর্থ লাগছে, অবশ্যই তুমি মোটামুটি স্বাবলম্বী হলেই এটা কিনতে পারছো। তো এই জন্য ইঞ্জিনিয়াররা কিন্তু সবসময় চায় মানুষ ভালো থাকুক, মানুষ ধনী হোক, তাহলেই সে একটা ভালো বাড়ি বানাবে, তাহলেই সে একটা ভালো মোবাইল কিনবে, তাহলেই সে একটা ভালো গাড়ি কিনবে, তাহলেই সে বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি কিনবে। আর এই সবগুলোর সাথেই কিন্তু ইঞ্জিনিয়ারের কানেকশন। একজন ইঞ্জিনিয়ার সে ভালো বাড়ি বানায়, ভালো রাস্তা বানায়, একজন ইঞ্জিনিয়ারই গাড়ি বানায়, একজন ইঞ্জিনিয়ারই মোবাইল কম্পিউটার বানায়, একজন ইঞ্জিনিয়ারই স্যাটেলাইট বানায়, একজন ইঞ্জিনিয়ারই বড় বড় ব্রিজ বানায়, একজন ইঞ্জিনিয়ারই তোমার এই বৈদ্যুতিক যন্ত্রপাতি বাসায় যা আছে, হোম অ্যাপ্লায়েন্স, জেনারেটর, মোটর সবকিছু তৈরি করে। তো এই জন্য আমি মনে করি যেসব স্টুডেন্টদের একমাত্র ডাক্তার হওয়া বা এই টাইপের টার্গেট আছে, তারা তো মেডিকেল সাইডও একটা ইম্পর্টেন্ট সাইড, আমাদের চিকিৎসার জন্য এটা দরকার। বাকি অধিকাংশ স্টুডেন্টদের আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং এ ফোকাস করা উচিত। আর ইঞ্জিনিয়ার বেশি হলে কোনো সমস্যা নাই, যত বেশি ইঞ্জিনিয়ার হবে তত তোমার দেশ তথা পৃথিবী ডেভেলপমেন্ট হবে। তো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। নেক্সট দিন আবার কথা বলবো ইঞ্জিনিয়ারিং নিয়ে, বা তোমাদের পলিটেকনিকে যারা ভর্তি হবা কিভাবে ভর্তি হতে পারো, এখন থেকে কি করতে হবে, এগুলো গাইডলাইন প্রতিদিন রেগুলার দেওয়া হবে। আমাদের পেজে ফলো দিয়ে রাখলে আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।